প্রিয় দর্শক, সারা দুনিয়াতে এই পরিবেশ বদলে যাওয়ার কারণে আবহাওয়ারও বদল হচ্ছে, আমাদের দেশেও তার ব্যতিক্রম না। আমরা দেখছি আমাদের কৃষি জমি কমে যাচ্ছে, শিল্পাঞ্চল গড়ছে, আমাদের ইন্ডাস্ট্রি বাড়ছে, আমাদের বনাঞ্চল উজাড় করে আমরা বসতি বানাচ্ছি, আমরা মাল্টি স্টোরেজ বিল্ডিং বানাচ্ছি, আমাদের শিল্পর বিনিয়োগ বাড়াতে গিয়ে আমরা কৃষি জমিকে ধ্বংস করছি। এটা কৃষির পাশাপাশি শিল্প চলবে, এখানে কোনো বিরোধিতা নেই, কিন্তু একটাকে ধ্বংস করে আরেকটাকে যখন করতে যাওয়া হয় তখন পরিবেশের এবং প্রকৃতির উপর যে ভারসাম্যহীনতা তৈরি হয়, এই চেক অ্যান্ড ব্যালেন্সটা কি তৈরি করা হচ্ছে? অর্থাৎ আমি বলছি যে দীর্ঘ কয়েকদিন যাবৎ যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যে আমাদের দেশে যে তাপদাহ চলছে সেইটাকে, যে অতি অসহনীয় মাত্রার যে গরমটা কেন হচ্ছে এবং কেন পড়ছে, সেটা হচ্ছে যে আমাদের পরিবেশের দিকে আমাদের সেটা ততটা খেয়াল নেই। আমরা কি শুধু দেখব যে আমরা রাজধানী কেন্দ্রিক আমরা যদি পরিবেশের কথা বলি, যে সেখানে ধরনের ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে এবং যানজট আছে, বিভিন্ন বায়ু দূষণ আছে, কলকারখানার দূষণ আছে, সব কিছু মিলিয়ে হয়তো রাজধানীর জীবনটা বিপর্যস্ত। কিন্তু রাজধানীর বাইরেও যদি আমরা দেখি, সেখানেও কিন্তু আমরা দেখছি যে জেলা শহরগুলোতে হিট স্ট্রোকে মারা যাচ্ছে। এবং অন্য তথ্যপাত্র কিন্তু বলছে যে আমরা যদি 60 দশক দেখি, 70 দশকে দেখি, সেখানেও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে 45 ডিগ্রি তাপমাত্রা ছিল। কিন্তু সেই সময় তো জনসংখ্যা কম ছিল, লোকবসতি কম ছিল এবং বনাঞ্চল ছিল, গাছপালা ছিল। তাহলে সেই সময়ও কেন 45 ডিগ্রি, আর এই 2024 সালেও কেন 42 ছুঁই ছুঁই করছে রাজধানীর তাপমাত্রা? সব কিছু মিলিয়ে আমাদের যে জায়গাটা বলতে হচ্ছে যে একটি গবেষণা কিন্তু খুবই আমাদের শঙ্কিত করছে যে ঢাকার বাতাসে 5 ধরনের বিষাক্ত গ্যাস ভেসে বেড়াচ্ছে। তো এই যে আমরা এত শঙ্কার মধ্য দিয়ে আছি এবং গবেষণাগুলো আমাদেরকে আরও শঙ্কিত করছে, তাহলে আমরা বলছি প্রকৃতি এবং পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্যে, জীবনযাপনকে সহনীয় করবার জন্য আসলে করণীয়টা কি? শুধু গাছ লাগালেই কি আমাদের জীবনযাপন কিংবা পরিবেশের উপরে ভারসাম্য রক্ষা হবে? আবার আমরা অনেক সময় দেখেছি যে দুটো সিটি কর্পোরেশনের নানান সময় যে গাছপালা লাগানো মানে তারা বনসাই লাগিয়ে দিয়েছে। বনসাই কি প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে, নাকি এটা ব্যবসায়িক দিক থেকে সবটাই ভাবা হচ্ছে? ব্যবসায়িক দিক থেকে চিন্তা না করে মানুষের জীবন বাঁচাতে, পরিবেশ প্রকৃতির ভারসাম্যটা রাখবার জন্যে এই মুহূর্তে করণীয়টা কি, সেইটা সব জানতে আমাদের সঙ্গে আজকে চ্যানেলের ম্যাটার্স টু দ্য পয়েন্টে দুজন সম্মানিত এবং বিশিষ্ট অতিথি আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি তার আগে বলছি আমাদের বিষয় হচ্ছে হিট অ্যালার্ট। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম, পরিকল্পনাবিদ, নির্বাহী পরিচালক, ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, আইপিডি। দুজনকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে দিয়ে একটু আলোচনাটা শুরু করি। আমাদের তো গরমে নাভিশ্বাস, শ্বাসপাস, কিন্তু আমরা যারা ঠান্ডা ঘরে থাকি তারা তো কষ্টটা অতটা অনুধাবন করতে পারি না, কিন্তু মূল কষ্টটা যারা আমাদের মাঠে কাজ করছেন, যারা বাইরে কাজ করছেন, সাধারণ মানুষ, তাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এবং জীবনটি অতিষ্ঠ হচ্ছে সেই জায়গা থেকে সহনীয় পর্যায়ে পরিবেশের এই অবস্থাটা কেন হলো, সেটাকে বলা হচ্ছে একটা গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, 1.5 গুণ বেড়ে গেছে। সেই জায়গাটা থেকে আমি জানতে চাই যে পৃথিবী কী হলো জানার দরকার তো নিশ্চয়ই আছে, কিন্তু আমরা ভালো থাকবো কি করে, সেটাতে করণীয় কি? অনেকে বলছেন গাছ লাগালেই আবার সব কিছু ঠিক হবে। শুধু কি গাছ লাগালেই ঠিক হবে? না, গাছ একটা মাধ্যম। হ্যাঁ, কারণ আমাদের বাতাসে যে সকল গ্যাসগুলোর কথা বলা হচ্ছে, হ্যাঁ, আমাদের পরিবেশে সেগুলো কিন্তু আমাদের দরকার একটা সার্টেন অ্যামাউন্ট, হ্যাঁ, পরিমাণ। সেটা যদি অ্যাক্সেস হয় তখন কিন্তু ওয়ার্মিংটা বেড়ে যায়। কারণ আমরা যে বায়োস্ফিয়ারে বাস করি, যেখানে জীব এবং জীবনের জন্য যে ওয়ার্মটা দরকার, সেই গ্যাসগুলো না থাকলে কিন্তু সেই ওয়ার্মটা হবে না। কারণ যেমন ধরি আমি যদি কার্বন ডাইঅক্সাইডের কথা বলি, কার্বন ডাইঅক্সাইড 0.03% দরকার। সেটা হলে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা সূর্য থেকে যে হিটটা আসে সেটা অ্যাবজর্ব করে, কিছুটা ধরে রাখে, এক্সট্রাটা বিদায় দেয়। তাই এক্সট্রা যেটা ধরে রাখে সেটা দিয়ে ওয়ার্ম হয়। সে ওয়ার্মটা হওয়াতে আমরা জীবজগৎ বেঁচে আছি। যদি কার্বন ডাইঅক্সাইডের ওই পরিমাণ না থাকে তাহলে পৃথিবীটা ঠান্ডা হয়ে যাবে। এই ঠান্ডার ভিতরে আমরা বাঁচতে পারবো না। এখন আমাদের যেই ডিজায়ার্ড অ্যামাউন্ট, তার উপরে যখন চলে যায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, তার সাথে যখন আরও কিছু গ্যাস যেমন মিথেন, সিএফসি, নাইট্রোজেনের অক্সাইড এবং বিভিন্ন ধরনের পলিউটেন্টস এবং ওয়াটার ভেপার, তখন এই সূর্যের যে হিট সেটা আরও বেশি ধরে রাখে। তো দেখা যাচ্ছে আমাদের নর্মাল যে ওয়ার্ম,
তার চেয়ে আরও কয়েক ডিগ্রি বেড়ে যায়। যখন বেড়ে যায় তখনই তো একটা অস্বাভাবিক অবস্থা তৈরি হয়। আমরা ধরেন আমরা যারা জীবজগৎ আমরা একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত সহ্য করতে পারি। সাপোজ ধরেন আমরা আমাদের দেশের জন্য আমরা ম্যাক্সিমাম ধরেন 38 পর্যন্ত আমরা মোটামুটি আমরা সহনীয়, কিন্তু 38 যখন ক্রস করে তখনই আমরা মনে করি যে না, এটা মনে হচ্ছে আমাদের জন্য অসহনীয়। আর এই তাপমাত্রা বাড়ার সাথে সাথে শুধু পরিবেশে শুধু তো আমরা বাস করি না, সেখানে নানা ধরনের অণুজীব আছে, নানা ধরনের অন্যান্য জীবাণু আছে। কারণ এক একটা জীবাণু এক একটা তাপমাত্রায় তাদের ফেভার হয়। এখন তাপমাত্রা বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে কোনো একটা ইনসেক্ট কমিউনিটি তার জন্য সে ফেভার হয়ে গেল, তখন সে বংশ বিস্তার করে পৃথিবীটারে তার দখল করার চেষ্টা করে। যেমন যে পঙ্গপালের কথা জানেন আপনি, যখন তাপমাত্রা বেড়ে যায় তখন আফ্রিকা থেকে তখন এদিকে এসে সব খেয়ে ফেলে। তার মানে ওই সার্টেন তাপমাত্রায় তার অর্থাৎ প্রজননের জন্য বা তার সেটা সহায়ক হয়। এরকম ধরেন ব্যাকটেরিয়া আছে, ফাঞ্জাই আছে, আরো অন্যান্য জীবাণু আছে। এক এক সময় এক একটা হয়ে যায়। তাপমাত্রাটা বাড়ছে, সহনীয় জায়গায় অসহনীয় হচ্ছে, তো সেখানে নিশ্চয়ই করণীয়টা কিছু আছে। করণীয় জায়গাগুলো কি? আর ছোট্ট স্যার যেটা প্রশ্ন, যে আজকে তো আপনি নিশ্চয়ই জেনেছেন যে ঢাকার বাতাসে নাকি 5 ধরনের বিষাক্ত গ্যাস মানে নিঃসরণ হচ্ছে কিংবা উঠছে, যেটা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু সেই জায়গাটার আবার সোর্স হিসেবে বলা হচ্ছে ঢাকার 2টো সিটি কর্পোরেশন, উত্তর দক্ষিণের ময়লার ভাগাড়, এটা কিন্তু একটা বড় সোর্স। শুধু কি ময়লার এই ভাগাড় থেকেই যে 5 ধরনের বিষাক্ত গ্যাসের যে উৎকিরণ, সেটাই কি একমাত্র সোর্স? আর কি আছে? না, ধরেন আমাদের ইটের ভাটা আছে, আমাদের শহরে অনেকগুলো ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, ছোট ছোট ইন্ডাস্ট্রিজ আছে, হ্যাঁ, তারপরে অনেকগুলো ভেহিকেল যেগুলোর মেয়াদও নাই, সেগুলো চলে, গ্যাসোলিন তারা বার্নিং করতেছে। এভাবে অনেক ধরনের সোর্স আছে, হ্যাঁ, সেটা একটা সোর্স। ধরেন সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা, হ্যাঁ, সেখান থেকে আসছে। এভাবে কিন্তু অনেকগুলো সোর্স থেকে এসে কিন্তু যোগ হচ্ছে। তো এটা শুধু পার্টিকুলার একটাকে দায়ী করলে চলবে না। হ্যাঁ, এখন হচ্ছে কি ম্যানেজমেন্টের ইস্যু। আমরা সেগুলো যদি আমাদের বর্জ্য ব্যবস্থা যদি ঠিক মতো হয়, আর শহরে তো এখন যেহেতু শহর হয়ে গেছে, যেমন ধরেন তেজগাঁ, আমি যেখানে বসছি, এটা এক সময় ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে এখানে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এখন এটা ক্যাপ্ট হয়ে গেছে, মাঝখানে চলে গেছে, কিন্তু ইন্ডাস্ট্রিগুলো তো শহরে নাই, ফ্যাক্টরিগুলো শহরে নাই। এখানে কিন্তু অনেক ধরনের এখন ছোটোখাটো বড় অনেক ধরনের ফ্যাক্টরি আছে, তো এখান থেকে তো বের হচ্ছে। এরকম ধরনের অনেক জায়গা আছে যেখানে এই ফ্যাক্টরিগুলো এখনো রয়ে গেছে, তো এখান থেকে ধরুন এক্সট্রা যে হিট সেটা কিন্তু শহরের বাতাসে মিক্স হচ্ছে, তো ফলে শহর তো দূষিত হচ্ছে। এখন যদি করণীয় হচ্ছে আপনাকে বসবাসের উপযুক্ত করতে হলে আমাদের এই কনসার্ন যে ডিপার্টমেন্টগুলো আছে, ধরেন সিটি কর্পোরেশন, আপনার রাজুক, তারপরে ধরেন আমাদের গণপূর্ত, ফরেস্ট, পরিবেশ, ইউনিভার্সিটি সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, সবাই মিলে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ লাগবে, একটা মহাপরিকল্পনা থাকবে। আমরা এই শহরে কতগুলো মানুষকে রাখবো, কতগুলো ঘরবাড়ি থাকবে, তাদের ডিমান্ড কত, তাদের ধরেন বিদ্যুতের ডিমান্ড কত, গ্যাসের ডিমান্ড কত, পানির ডিমান্ড কত, সেভাবে যদি আমি একটা পরিকল্পনা করে যদি আগাতে পারতাম, সেক্ষেত্রে হয়তো বা আমি একটা সুস্থ পরিবেশ দেওয়ার সুযোগ থাকতো। স্যার আমি বলি, এই শহরে কত লোক থাকা আসলে উচিত? না, এখন তো কত আর কত বেশি আছে না, ধরেন এখন তো আমরা সেটা ক্যারিং ক্যাপাসিটি অনেক আগে পার হয়ে গেছে। হ্যাঁ, প্রায় ধরেন প্রায় কত আছে, 2 কোটির উপরে আছে, প্রায় 2 কোটির উপরে আছে। তাকে আপনি কি মনে করেন এখানে 2 কোটির যে পরিমাণ এরিয়া, সেই এরিয়াতে কি 2 কোটি লোক আপনি ধরেন পৃথিবীর অন্য একটা শহরের সাথে তুলনা করেন, হ্যাঁ, সেই তুলনায় আমাদের এখানে কতগুণ লোক বেশি। তো তাহলে এই লোকগুলোর আছে, তাদের কিন্তু সেই ব্যবস্থাপনা হতো নাই। ধরেন জাপানে আমরা ধরেন টোকিওতে আমরা অনেক লোক বাস করে, কিন্তু সেভাবে তো সকল ব্যবস্থাপনা আছে, হাইজেনিকের সব ব্যবস্থাপনা আছে, পরিবেশ ব্যবস্থাপনা আছে, তারপরে সবকিছু আছে, কিন্তু আমাদের তো সেটা নাই। আপনি বলছেন একটা মহাপরিকল্পনা দরকার, এই উইংসগুলোকে এক করা। এই উইংসগুলোকে এক হওয়া আদৌ সম্ভব কিনা? যদি সম্ভব হয়ে থাকে, হচ্ছে না কেন? আমি স্যার প্রশ্ন রাখছি না, আমি আরেকটু অ্যাড করি এখানে। এখন ধরেন সম্ভব, এখন যে ইনফ্রাস্ট্রাকচার আছে এটা হয়তো এই শহরে সম্ভব না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা ঢাকা শহরের চতুর্দিকে 4টা স্যাটেলাইট
সিটি তৈরি করতে পারি সেটাকে পরিকল্পিত। যেমন ধরেন আপনি সৌদি আরব করতেছে, সৌদি আরবের শেখ বিশাল একটা সিটি করতেছে, সেখানে যেভাবে থাকা দরকার পরিবেশ সেভাবে চিন্তা করে সে করতেছে। আমরা হয়তো সেভাবে পারবো না, আমরা আমাদের চতুর্দিকে আশেপাশে তো অনেক সিটি আছে না, আমরা যদি না সেই সিটিগুলো তো ধরেন পরিকল্পিত না। আপনি সাভারে যান, সে একই স্লাম তৈরি করতেছে না, আমরা তো স্লাম তৈরি করতেছি, আপনার তো পরিকল্পনার ভিতরে একটাও নাই। আমরা প্রথম যে জিনিসটা, একটা জিনিস আপনাকে ভাবতে হবে, সুস্থ পরিবেশের জন্য 25% গ্রিন থাকতে হবে, সেখানে তো আমরা নাই। স্যার, এই যে অব্যবস্থার মধ্য দিয়ে একটা ব্যবস্থা চলছে, জি, সেই জন্যই তো পরিবেশ তার চরিত্র হারাচ্ছে, আর সেইখানে ভোগান্তিতে আমরা পড়ছি। কিন্তু ভোগান্তিতে যারা রাখছে তারা কি আর ভোগান্তিতে পড়ছে? তারা তো সকলে এসিতেই আছে না, তারা এসিতে আছে অথবা তাদের পরিবার পরিজন দেশের বাইরে থাকে, তারা এখানে ব্যবসা বাণিজ্য করে, ইন্ডাস্ট্রি তৈরি করে, এখান থেকে টাকা পয়সা কামিয়ে সুইজারল্যান্ডে থাকে, সান ফ্রান্সিসকোতে থাকে, তারা বিভিন্ন ভালো ভালো উন্নত জায়গায় থাকে। কিন্তু এখানে তো এই শ্রমিকগুলো, গরিবগুলো, আমাদের মতো এই মধ্য সত্যভোগী অথবা মধ্যম আয়ের লোকগুলো আমরা এখানে থাকি, আমরা এখানেই সবসময় এই সমস্ত ভোগান্তিতে পড়ি। আমি একটু ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলামের কাছে যেতে চাই। স্যার তো বললেন, যেটা পেলাম যে 4টা আসলে স্যাটেলাইট সিটি করা দরকার, অর্থাৎ যেটা হচ্ছে একটা এক ধরনের অব্যবস্থাপনার মধ্য দিয়েই প্রকৃতি তার দিনকে দিন তার তো নিজস্বতা হারাচ্ছে। এখন আমাদের করণীয়টা কি করা উচিত? স্যার তো কিছু পরামর্শ দিলেনই, কিন্তু এর বাইরে যেমন শিল্প ইন্ডাস্ট্রিগুলোতে দেখা যায় যে তাদের ইটিপি না কি বলে সেগুলো নাই, নদী তার নিজস্বতা হারাচ্ছে, নদী যেটুকু আছে সেখানে তার বর্জ্য দিয়ে ভর্তি হয়ে গেছে, খাল নাই, জলাশয় নাই। অথচ আমরা কিন্তু দেখি প্রায়বারই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেন যে 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, যার যেখানে আছে সে সেটা গাছ লাগাও। তিনি বলেন, কিন্তু আমাদের যে ক্যারেক্টারটা, যে আমরা 1 ইঞ্চি জমিও ছাড়ি না, ওখানে দেওয়াল তুলে দিয়ে দোকান বানাই ফেলি, গাছ তো দূরের কথা, গাছ কেটে। কিন্তু সেই জায়গাগুলোকে এখন তো বড় পরিসরে ভাবা দরকার যা হচ্ছে। আপনার ভাবনায় কি আছে পরিকল্পনাবিদ হিসাবে? ধন্যবাদ। প্রথমত যে আলোচনাটা আসলে যে আমাদের মহাপরিকল্পনা দরকার, আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের মহাপরিকল্পনা আছে, কিন্তু এই মহাপরিকল্পনাটাকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে উপযুক্ত শহর তৈরির ক্ষেত্রে আমাদের উদাসীনতা বা ব্যর্থতা মারাত্মক। যেমন আমার ঢাকা শহরের জন্য কিন্তু পরিকল্পনা আছে এবং কিছুদিন আগেই সেটা গ্যাজেট হয়েছে। সেখানে কিন্তু এই শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বা তাপমাত্রা কমানোর জন্য যথেষ্ট পরিমাণ প্রস্তাবনা দেয়া আছে। সেখানে গাছপালার কথা যেমন আছে, সেখানে আছে উন্মুক্ত স্থান রাখার কথা বলা আছে, পার্ক রাখার কথা বলা আছে এবং জলাশয়ের কথাও কিন্তু বলা আছে। প্রচুর পরিমাণে আমাদের কিন্তু জলাশয় থাকা প্রয়োজন। আমাদের স্বাধীনতার পর থেকে যখন এই স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসেবে এই শহরের গুরুত্ব যখন বেড়ে যাচ্ছে এবং জনসংখ্যার স্রোত যখন ঢাকামুখী, তখন কিন্তু মানুষের যে জমির অভাব, তার কারণে কিন্তু মানুষ এমন জায়গাটা বেছে নিচ্ছে যেটাতে কম পয়সায় উনি জমিটা ওন করতে পারবে। এবং এটা হচ্ছে নিচু জমি, এটা কোনো ক্ষেত্রে জলাশয় তো আছেই, অনাবাদি জমি, এই জায়গাগুলো বা শহরের পেরিফেরি এই জায়গাগুলো, কৃষি জমি, এই জায়গাগুলোকে আমরা টার্গেট করেছি। এভাবে শহরের কিন্তু এই ভূমিগুলোকে আচ্ছাদন বেড়ে যাচ্ছে। যখনই আচ্ছাদন বেড়ে যাচ্ছে, তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। তো স্যাটেলাইট সিটির যে কনসেপ্টটা আসছে, সেটা হচ্ছে স্যাটেলাইট সিটিগুলো আসলে মূল শহরের সাথে অনেক বেশি নির্ভরশীল হয়। তো আমি যদি এই ঢাকার শহরের সাথে এভাবে নির্ভরশীল সিটি তৈরি করি, তাহলে আসলে ঢাকার যেই সমস্যা, স্যাটেলাইট সিটিগুলোতেও সেই সমস্যাই বিরাজও করবে, যেহেতু মূল শহরের সাথে অনেক বেশি নির্ভরশীল। কিন্তু আমি সারা দেশটাকে যদি নিয়ে চিন্তা করি, শুধু ঢাকা কেন্দ্রিক না, দেখেন এই ঢাকা শহরের বড় কি সর্বনাশ আমরা করেছি। আমাদের সারা বাংলাদেশের জনসংখ্যা আমরা বলি 16 কোটি 17 কোটির মতো, ঠিক আছে? তার মানে, এবং ঢাকা শহরে আমরা বলছি 1.5 কোটির বেশি, কোনো ক্ষেত্রে বলছি 2 কোটি। তার মানে আমাদের সারা বাংলাদেশের জনসংখ্যার 10% থাকে ঢাকা শহরে। অথচ বাংলাদেশের আয়তন আমরা জানি, ঢাকা শহরের আয়তন আমরা জানি, রাজুকের যে জুরিসডিকশন সেটা আমরা জানি। ঠিক সারা বাংলাদেশে 1% ভূমি হচ্ছে এই রাজুকের জুরিসডিকশন। দেখেন তাহলে আমি 1% জমির মধ্যে, সারা দেশের 1% জমির মধ্যে 10% জনসংখ্যা বসবাস করছি। এই যে বৈষম্য, এখন আপনি যেভাবেই এটাকে ম্যানেজ করতে যান, তখনই কিন্তু একটা সমস্যার তৈরি হচ্ছে। আপনার কভার সারফেস বেড়ে যাচ্ছে, বৃক্ষ নিধন হচ্ছে, জলাশয় নিধন হচ্ছে। মানুষ তার সবচেয়ে বড় প্রয়োজন কি হচ্ছে? আমার থাকতে হবে, তারপর পরে হচ্ছে আমার চলতে হবে। এই জায়গাগুলোতে বিভিন্ন কারণে আমার ব্যবসা বাণিজ্য করতে হবে। এটা তো যেহেতু শহর এলাকা, কৃষি তো এখানে তুলনামূলক কম থাকবে, ঠিক আছে? তো এই জিনিসগুলা কিন্তু আমাদের হচ্ছে। কিন্তু আমি যদি সারা বাংলাদেশটাকে নিয়ে চিন্তা করতে পারতাম
এবং এই আমাদের আরবান ফেসিলিটিগুলো যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারতাম, তাহলে অ্যাটলিস্ট শহরের এই জনসংখ্যার চাপটা কমতো। তো আপনি এখন বলবেন যে দিনাজপুরে তো জনসংখ্যা কম, ওইখানে তাপমাত্রা বাড়ে কেন? তাপমাত্রা বাড়াটা শুধু একমাত্র জনসংখ্যা না, এটা অনেকগুলো কারণে হয়। 3 ধরনের কারণ আছে। একটা হচ্ছে বৈশ্বিক কারণ, একটা হচ্ছে আঞ্চলিক কারণ, আর একটা হচ্ছে স্থানীয় কারণ। এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম এটা অনেকটা স্থানীয় কারণ, যে আমরা এই শহরের মধ্যে জনসংখ্যা বা অ্যাক্টিভিটি অনেক বেশি বাড়িয়ে দিয়েছি। আঞ্চলিক কারণের মধ্যে আছে, দেখুন আমাদের আশপাশের যে দেশগুলো আছে, চীন, ভারত, পাকিস্তান, অন্যান্য যে দেশগুলো আছে, এইগুলার নদীগুলা কিন্তু এখন আগের মতো প্রবাহমান না। অনেক নদী দেখবেন শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে? এমনকি হিমালয়ের বরফও কিন্তু গলে যাচ্ছে। আপনি এখন আগে দেখতেন বরফ, এখন দেখেন পাহাড়। তো এই যে সূর্য রশ্মি কিন্তু এই পাহাড়ে গিয়ে রিফ্লেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বেশি ছড়ায়। তো আবার দেখেন যে বৈশ্বিক কারণ কি? বৈশ্বিক কারণ হচ্ছে যে আপনার বিভিন্ন দেশে থেকে যে মানুষের যেই জ্বালানির যে ব্যবহার, ঠিক আছে, জ্বালানির যে ব্যবহার থেকে কিন্তু কার্বন নিঃসরণ হয়ে আপনার এই তাপমাত্রা বেড়ে যাচ্ছে। একই সাথে আপনার বিভিন্ন জায়গায় যে বরফ গলার একটা টেন্ডেন্সি আছে। তবে বৈশ্বিক যেই কারণগুলো, এগুলো ন্যাচারাল, এটা 100 বছর পরে পরেও যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন যে কিছু না কিছু তাপমাত্রার পরিবর্তন সবসময়ই হয়। কিন্তু আমাদের কথা হচ্ছে যে, বা এখন আমাদের কনসার্ন হচ্ছে, আমরা বৈশ্বিক কারণগুলো জানি, আমরা আঞ্চলিক কারণগুলো জানি, লোকাল কারণগুলো জানি। তো কিছু কিছু জিনিস আপনার কন্ট্রোলে থাকবে না, তারপরেও তাপমাত্রা বেড়ে যাবে। কিন্তু আমার চেষ্টাটা কোথায়? আমরা কেন চেষ্টা করছি না যে এখন যে দীর্ঘ সময়ব্যাপী যে আমাদের গরমটা থাকে, এবং আগে যেটা ছিল যে গরম থাকতো কিন্তু অল্প সময় থাকতো। তো এই যে পরিবর্তনগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে, যে আমাদের তাপ নিয়ে, যে তাপের নিয়ন্ত্রণ নিয়ে বা মানুষের বাসযোগ্যতা বাড়ানোর জন্য আমাদের কি করণীয়, সেই বিষয়গুলো কিন্তু এমন কোনো নতুন কিছু না। আমাদের সেই জিনিসগুলো আমরা জানি। সেই কাজগুলো যদি, পদক্ষেপগুলো যদি আমরা নিতাম, শহরটাকে যদি পরিকল্পিতভাবে গড়তাম, আমরা উন্নয়ন মানে কনক্রিটের উন্নয়ন না ভেবে উন্নয়ন মানে পরিবেশ বান্ধব উন্নয়ন এবং মানুষের সহনশীল একটা পরিবেশ। আপনি বিশ্বের যে কোনো উন্নত বিশ্বে যান, সেখানে যখন দেখবেন যে আবাসিক এলাকা তৈরি হয়, কম্পালসারি সেখানে পার্ক আছে, কম্পালসারি সেখানে ওয়াটার বডি আছে, সেখানে লেক আছে। তো এই বাসস্থানের পাশে এই জিনিসগুলো অপরিহার্য। আপনার এই জিনিসগুলো না থাকলে এটা হবে না। আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেরকম অপরিহার্য। পরিকল্পিত নগরায়ন একটা বড় বাধা। আপনি বলছেন যে তাপমাত্রা, এটা 3টা কারণ তো আপনি বললেন, বৈশ্বিক, আঞ্চলিক এবং স্থানীয় কারণ। সেটা হচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথা, এবং সেটাকে মোকাবেলা করার জন্য একটা চেষ্টাটা থাকতে হবে। চেষ্টাটা বাস্তবায়ন না করার বাধাগুলো কোথায়? বাধাগুলো হচ্ছে আমরা এক এক সময় এক একটা র্যান্ডমলি ডিসিশন নিই, যে বিভিন্ন পদক্ষেপ, যে এখন প্রচুর গাছ লাগিয়ে ফেলবো। দেখা যাচ্ছে আমি হঠাৎ করে প্রচুর গাছ লাগিয়ে ফেললাম, কিন্তু এমন জায়গায় গাছ লাগালাম কিছুদিন পরে আমার এবার গাছ সরানোর প্রয়োজন পড়তেছে কিনা, তাই না? তো আসলে ইন্টিগ্রেটেড প্ল্যানিংটা যদি না হয়, আমি যে জায়গাটা গাছের জন্য রাখবো সেটা গাছের জন্যই রাখবো। আমি তো সোহরাওয়ার্দী উদ্যানেরও গাছ অনেক সময় কেটে ফেলি, তো আমি ওইখানে গিয়ে কেন গাছ কাটি? ওইখানে তো আমার ওই রেস্টুরেন্ট তৈরি করার কারণে আমরা গাছ কাটার সব গাছগুলো কেটে ফেলা হয়েছে। সেটাই না, ওই যে ইস্যুটা আসছে, ধরেন ঢাকা শহরের সাথে যে সকল স্টেক হোল্ডাররা জড়িত, ঢাকা শহরের উন্নয়ন অবনয়ন সবকিছুতে যারা জড়িত, সকলকে মিলে কিন্তু প্ল্যানিংটা দরকার। ওরা তো সকলে মিলে কেটে ফেলছে, লাগাচ্ছে কি? কেটে ফেলছে কি সকলে মিলে কাটে না। ধরেন আপনি লাগিয়েছেন, আরেকজনের সেখান দিয়ে ড্রেন করা দরকার, সে কেটে ফেলছে। হ্যাঁ, আরেকজনের সেখান দিয়ে তার নেওয়া দরকার। সেই কথাটাই তো উনি বললো যে গাছ লাগানো দরকার, কিন্তু কোথায় লাগানো উচিত সেটা তো ভেবে লাগানো উচিত। না, সেজন্য সেটা না ভেবে লাগালে তো কয়েকদিন পর কেটে ফেলতে হবে। না, আপনার স্টেক হোল্ডার যারা, কার কোন ভূমি দরকার, কোন ল্যান্ডটা দরকার, কোন লাইনটা দরকার, সেই জিনিসগুলো তো আগে মার্ক করতে হবে। আমি এখান দিয়ে 10 বছর পরে ড্রেন নেব, এখান থেকে আমি তার নেব। তাহলে সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা নেই কেন? সেটাই তো বলছি আমরা, সেই স্টেক হোল্ডারগুলোকে এক জায়গায় আনতে হবে, এনে কার কোন ল্যান্ডটা দরকার। এটা অবশ্যই সরকারেরই ইস্যু। এটা তো আমি আমরা বলা দরকার বলছি যে আমরা দূর থেকে দেখছি যে আপনাদের ভিতর সমন্বয়হীনতার কারণেই আমাদের ঢাকা শহরে উন্নয়ন কাজ করতে গিয়ে, যেমন একজন একটা রাস্তা করতেছে, দেখা যাচ্ছে 2 বছর যাবত করতেছে, একটা ড্রেন করতেছে, কিন্তু দেখা যাচ্ছে 2 বছরে সেই রাস্তায় মানুষগুলো যারা থাকে, সেই রাস্তা ধরেন কমলাপুরের রাস্তাতে প্রায় 2 বছর যাবত ধরেন কাটা ছিল। তো এই আশেপাশের মানুষগুলোর দুঃখ দুর্দশা কি একবার কেউ ভাবছে? তো এরকম ধরনের প্রত্যেকটা জায়গায় হচ্ছে। তো তাহলে সেই বিষয়গুলো তো আগে ভাবতে হবে যে আমি কোন রাস্তায় ড্রেন করব, সেটা কত বছরের জন্য করব। তাহলে আমি আগে থেকে জানলাম কোন জায়গা দিয়ে আমার এই ইন্টারনেটের লাইনটা যাবে,
ইলেকট্রিকের লাইনটা যাবে, সুয়ারেজটা যাবে। তো কনসার্ন যে সকল ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর সাথে তথ্য শেয়ারিং হবে, বিনিময় হবে। তাহলে না ধরেন আমি যখন গাছ লাগাতে যাব তখন আমার মনে পড়বে যে না, এখান দিয়ে তো রাজুকের রাস্তা হবে, সেখানে ড্রেন হবে, গাছ লাগানো যাবে না। তখন আমি সেখান থেকে গাছ লাগানো বিরত থাকবো। এখন যদি আমি না জানি গাছ লাগালাম, পরের বছর গিয়ে সেখান দিয়ে একটা রাস্তা হবে, ড্রেন হবে, গ্যাসের লাইন যাবে, সুয়ারেজের লাইন যাবে, ওই গাছ সব কেটে ফেলা হবে। কেটে ফেলা হবে, মানে এক্স্যাক্টলি। কিন্তু তাই হচ্ছে, সমন্বয়হীনতা এবং ব্যাপক ধরনের অপরিকল্পনার কারণে এই জিনিসগুলো হয়। কেউ লাগাচ্ছে, কেউ কেটে ফেলছে, কিন্তু সবাই মিলে বসে একটা সমন্বিত ডিসিশন এক জায়গায় হচ্ছে না, এক জায়গায় হচ্ছে না। ধরেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করি, বোটানিতে আমি পড়াই, গবেষণা করি। ঢাকা শহরে যখন গাছ লাগাবে, অন্তত আমারও তো এখানে রোল প্লে করার সুযোগ ছিল। তা আমি তো সেই সুযোগটা পাচ্ছি না। হয়তো আমি পত্রপত্রিকা আপনাদের মাধ্যমে বলছি, কিন্তু যারা এই সকল প্ল্যানিংয়ে থাকে তখন তো আমাদেরকে সেখানে ডাকা হয় না। ডাকলে না আমরা গিয়ে বলতে পারতাম যে না, আপনি এখানে আপাতত এই গাছ লাগাবেন না, যেহেতু আপনার যারা এগুলো তো অভিজ্ঞ, আপনারা অভিজ্ঞতা আছে, এক্সপার্ট, এটা নিয়ে কাজ করছেন, তাদেরকেই যদি না ডাকা হয়। এরকম আরও আমরা অনেক অনুষ্ঠান করেছি, অনেক সম্মানিত শিক্ষকরা এসে এবং বিশেষজ্ঞরা এসে বলেন যে ওই সমস্ত ফোরামগুলোতে এরকম পলিসি মেকিংয়ের জায়গাগুলোতে আমাদেরকে রাখা হয় না। তাহলে স্যার কাদের রাখা হয়? সেটাই তো কথা, প্রশ্ন এই জায়গায়। আর এই জন্যই কি অবস্থা? হ্যাঁ, এখন ধরেন সারা ঢাকা শহরকে বিদেশি গাছ দিয়ে ভরিয়ে দিয়েছে। আমি কি রেন্ট্রি কি আমার দেশের গাছ বলতে পারবো? আমি কি মেহগনি কি আমার দেশের গাছ তো বলতে পারবো? আমার দেশে ঢাকা শহরে গাছ ছিল শাল, শালের সাথে তার সহযোগী 100 দেশীয় গাছ ছিল। একটা গাছ আপনি দেখতে পারবেন ঢাকা শহরে, আপনি খুঁজেন শাল গাছ আছে কিনা। আপনি কানাডার শহরে যান, আপনি দেখবেন যে সেখানকার যে মেইন গাছ যেটা, হ্যাঁ, সেটাই আপনি দেখবেন সব জায়গায়। আপনি আমেরিকাতে যান, সেখানকার মেইন গাছগুলো দেখবেন। আপনি কি ঢাকা শহরে আপনি তাকান রাস্তার দিকে, আপনার কোনো গাছ আছে কিনা? কোনো গাছ নাই। গাছ লাগানোর যে উদ্যোগটা, সেটাও একটা ব্যবসায়িক উদ্যোগ আপনি দেখছেন না, আপনি কয়দিন আগে দেখছেন চীন থেকে বনসাই এনে গাছ লাগাচ্ছে। কেন? আমার দেশে কি গাছ ছিল না, দেশি গাছ ছিল না? আমার দেশের গাছগুলো যেখানে নিজস্ব বাসস্থানে বিপন্ন, সেখানে আপনি বিদেশ থেকে আমদানি করে গাছ লাগাচ্ছেন। তাহলে কেন? তার মানে সেখানে ব্যবসাটা জড়িত। আপনি যদি এখানে আমার দেশীয় কোনো নার্সারি থেকে একটা চারা কিনেন, সেটার দাম ম্যাক্সিমাম 100 টাকা হবে। তাহলে বাজেট হবে সেটা ম্যাক্সিমাম, ধরেন আপনি 1000 গাছ কিনবেন, 1 লাখ টাকা বাজেট হবে। এখন আপনি যদি চায়না থেকে গাছ নিয়ে আসবেন বলেন, সেখানে তো কোটি কোটি টাকার বাজেট। ওয়াল্লাহ, পরিবেশ তো দূরের কথা, এটা তখন ব্যবসা বাণিজ্যের বিষয় হয়ে গেছে। সেজন্য আগে আমাদেরকে আমাদের দেশটাকে ওন করতে হবে, পরিবেশটাকে ওন করতে হবে। আমার গাছপালাগুলো, পশু পাখিগুলো আমার, সেটাকে ওন করতে হবে। এটা আমার ন্যাচারাল হেরিটেজ, এটাকে আমার রক্ষা করতে হবে। এটার সাথে আমার সব কিছু জড়িত। এখন যদি আমি সেগুলো ওন না করি, শুধু ব্যবসায়িক কথা চিন্তা করি। স্যার, একবার তো গাছ লাগানো হয়েছিল এয়ারপোর্ট রোডে, গাছ না, ওটা বনসাই লাগাইছে। এই তো বললাম তো, আমরা যখন বিদেশে যাই, হ্যাঁ, সাপোজ ধরেন আপনি আমেরিকা যান, আপনি এয়ারপোর্ট থেকে নামেন, আপনি তাদের গাছ দেখবেন রাস্তার দুই ধারে। আর আপনি যদি এসে দেখেন এয়ারপোর্ট থেকে বিদেশে একটা লোক এসে দেখে, আরে চাইনিজ বনসাই দিয়ে, বনসাই কি আমাকে হাওয়া দিবে, বাতাস দিবে, ছায়া দিবে? না, সেটা তো দেওয়ার সুযোগ কম। ওটাকে তো আপনি তো সারাক্ষণ ড্রেসিং করে, ট্রিমিং করে রাখতে হবে। হ্যাঁ, সেটা তো আপনি সেই সুযোগটা হবে না। আর তাছাড়া সেখানে যে ফুল ফল, আপনার পশু পাখি, আপনি শুধু গাছ লাগাইলে হবে না, গাছের সাথে গাছের যে সার্ভিস, হ্যাঁ, আপনি গাছ থেকে ওষুধ পাবেন, গাছ থেকে অক্সিজেন পাবেন, গাছ থেকে ফুল পাবেন, আপনার চিত্ত বিনোদন পাবেন, জৈব জীব বৈচিত্র্য যারা পশু পাখি, তারাও তো তার সাথে রিলেটেড। সেই সুযোগটা থেকে আপনি বঞ্চিত করে ফেলতেছেন। তাহলে আপনি আজকে আমরা বলছি আমরা দেশের জীব বৈচিত্র্য রক্ষা করব, তাহলে আপনি কিভাবে রক্ষা করবেন? আপনি ধরেন ঢাকা শহরে যখন একটা পলাশ গাছে ফুল ফুটে, সেখানে দেখা যায় যে 50 ধরনের পাখি আসে ওই পলাশের ফুল এনজয় করে। আমার রুমের পাশে একটা লিচু গাছ আছে, আপনি এখন যান, সেখানে টিয়া পাখি থেকে আরম্ভ করে অনেক ধরনের পশু পাখি সেই লিচুগুলো খাচ্ছে। যদি লিচু গাছ না থেকে যদি সেখানে মেহগনি গাছ থাকতো অথবা রেন্টি থাকতো, তাহলে এরা তো জীবনে ভিজিট করতো না। তাহলে শুধু গাছ লাগালে হবে না, গাছ লাগানোটা একটা সায়েন্স, এটা একটা বিজ্ঞান। কারণ এটা নিয়ে পড়ানো হয়, ফরেস্ট্রিতে পড়ানো হয়, বোটানিতে পড়ানো হয়, এগ্রিকালচারে পড়ানো হয়। এখন গাছ লাগানোর দায়িত্ব যদি আপনি মালিককে দিয়ে দেন, তাহলে তো হবে না। গাছ এটা একটা বিজ্ঞান, কোন জায়গায় লাগাবেন, পরিবেশ, সেটা একটা বিজ্ঞান।
যখন তাহলে গাছ স্যার মালি তো গাছ লাগায়, কে লাগাবে না, গাছ? এখন গাছ কোন গাছ লাগাবেন আপনি প্রজাতিটা ঠিক এই করতে ব্যাপারে হবে। আমি একটু বলতে চাই। হ্যাঁ, স্যার, জি, আমি আসবো আপনার কাছে না, আরিফ সাহেব, জি। গাছের প্রজাতিটা আগে নির্বাচন করতেই হবে। কোন গাছ আপনি কোন পারপাসে লাগাবেন আচ্ছা। সেটাকে সিদ্ধান্ত নিতে হবে। সেই গাছ থেকে আপনি কি ধরনের সার্ভিস আশা করেন সেটাকে ঠিক করতে হবে। কোন পরিবেশে লাগাবেন, সেটা জায়গায় উপযুক্ত কিনা। আপনি রাস্তার মাঝখানে ড্রেন তৈরি করে সেখানে আপনি বিশাল একটা কদম গাছ লাগিয়ে দিয়েছেন, একটা কাঠবাদাম গাছ লাগিয়ে দিয়েছেন, সেটা বড় হলে আপনার গায়ে পড়তেছে, আপনার গাড়িতে পড়তেছে, মানুষের গায়ে পড়তেছে, তাহলে এটা তো গাছ লাগানোটা হিতে বিপরীত হচ্ছে। তাহলে সেজন্য আপনাকে তো এই সায়েন্সটা স্বীকার করে সায়েন্টিস্টদেরকে এই সকল কাজে ইনভলভ করতে হবে। যদি তা না হয় তাহলে যে হজবরল অবস্থা আছে সারা জনম এভাবে চলবে। মালি দিয়ে গাছ না লাগানোটা বন্ধ করা উচিত, আর ব্যবসায়িক বাণিজ্যিক চিন্তা ভাবনা থেকে গাছের ব্যবসাটা বন্ধ করে পরিবেশ ভারসাম্য এবং মানুষকে বাঁচানোর জন্য শহরে গাছ লাগানোটা জরুরি। কিভাবে সেটা আপনি বললেন, আপনার কিছু বিষয় বলার ছিল। হ্যাঁ, স্যারের কথা থেকে বলছে যে গাছ লাগানোটাও একটা বিজ্ঞান, মানে দুইটা দিক আপনার বিবেচনা করতে হবে। এই জায়গায় কোন গাছ উপযুক্ত, এই জায়গায় কোন গাছ প্রয়োজন, দুইটা সাইড। প্রথমত ধরেন একটা মরুভূমিতে আপনি কিন্তু কাঁঠাল গাছ লাগালে লাভ নাই, ঠিক আছে? একইভাবে তাহলে আমার দেশে যেই গাছগুলা বেশি পাওয়া যায়, যেগুলো আমাদের, তার মানে বুঝতে হবে আমাদের পরিবেশ এই গাছগুলোর জন্যই উপযুক্ত। এটা হচ্ছে প্রথম। তাহলে আমার এই গাছগুলা হচ্ছে আমার জন্য উপযুক্ত, ফার্স্ট পয়েন্ট আপনি নেবেন। তারপরে হচ্ছে কোনো এক জায়গায় দূষণ বেশি, এখানে কিন্তু তাহলে এই আমার দেশের গাছগুলা থেকে কোন গাছটা এই দূষণের জায়গায় প্রয়োজন। দূষণ কিন্তু গাছ কমাতে পারে, বায়ুর দূষণ গাছপালা কমাতে পারে। একইভাবে কোনো এক জায়গায় এখানে পিচ ঢালা সারফেস, অনেক বেশি সারফেস, পিচ ঢালা সারফেস, রাস্তা, এখানে কি ধরনের গাছ লাগালে টেম্পারেচার কন্ট্রোল হবে, ঠিক আছে? এখানে বাতাস বেশি, তাহলে কোন ধরনের গাছ রাখলে গাছটা টিকে থাকতে পারবে বেশি বাতাসে, ঠিক আছে? আবার কোনো জায়গায় হচ্ছে লবণ বেশি, তো সেখানে কোন গাছপালা টিকে থাকতে হবে। তো কিছু কিছু জায়গা হচ্ছে এইখানে কি প্রয়োজন আর এখানকার জন্য কোনটা উপযুক্ত, তো দুইটা বিবেচনা করে কিন্তু গাছ লাগাতে হবে। তো গাছ আমি শুধু অন্য দেশ থেকে এনে শুধু সৌন্দর্য কিন্তু না, এটা কিন্তু পরিবেশের একটা ব্যাপার আছে, জায়গার ব্যাপার আছে। আইল্যান্ডের উপর যেখানে শেকড়গুলা বেশি ছড়াতে পারবে না, তো সেখানে কি গাছ লাগাবেন, আর যেখানে একটা মাঠ সেখানে আপনি কি গাছ লাগাবেন, এগুলার জন্য উপযুক্ত ব্যক্তিবর্গকে ইনভলভ করেই আসলে গাছের পরিকল্পনা করা উচিত। এখানে আরেকটা ইস্যু আছে, ধরেন আমরা যখন আমাদের সভ্যতা পুরোপুরি টেকনোলজি নির্ভর হয়ে যাচ্ছে, নতুন নতুন ডিজিজ আবির্ভাব হচ্ছে, এর ভিতরে আমরা করোনা এক্সপিরিয়েন্স হয়ে গেছি, ভবিষ্যতে আরও কঠিন আসতে পারে, আমরা কিন্তু এটার সমাধান কিন্তু আমাদের হাতে এখন নেই। তাহলে এমনও তো হতে পারে সমাধানটা গাছের কাছে আছে, কোনো অ্যানিমেলের কাছে আছে। তাহলে আমাদের সমাধানের জন্য ভবিষ্যতে যে সকল মহামারী আসবে, রোগ আসবে, সেই সমাধানটা আমরা নেচার থেকে পেতে হবে। নেচার থেকে পেতে হলে হয় অ্যানিমেল, না হয় প্ল্যান্টস। তাহলে সেগুলো যদি আমি না রাখি তাহলে আপনি সমাধান খুঁজবেন কোথায়? আজকে সারা পৃথিবীর এই যে ট্রপিক্যাল ফরেস্ট নিয়ে এত হইচই কেন? আজকে সারা পৃথিবীতে বন রক্ষার জন্য মানুষ হইচই করতেছে কেন? কারণ বনগুলো এমনি এমনি আসে নাই, সেখানে যত প্রজাতি আছে, অ্যানিমেল আছে, কোনোটা ফাংশন ছাড়া আসে নাই। এখন আমরা কতগুলোর ফাংশন জানি, কতগুলোর ইম্পর্টেন্স জানি। ইভেন এমনও আছে সায়েন্টিফিক যেই পরিচয় অনেক উদ্ভিদ এবং অ্যানিমেলের সাথে এখনও হয়নি। আমরা এখনও ট্রপিক্যাল ফরেস্টগুলো নতুন নতুন উদ্ভিদ পাচ্ছি, নতুন নতুন অ্যানিমেল পাচ্ছি। আমাদের সাগর, মহাসাগর, হাজার হাজার মাছ থেকে আরম্ভ করি নানা ধরনের অ্যানিমেল আছে, সেগুলোর সাথে আমরা এখনও পরিচিত হতে পারি নাই। এখন যদি পরিচয় পাওয়ার আগে যদি সেগুলো পৃথিবী থেকে বিলীন হয়ে যায়, ভবিষ্যতে যে আমাদের মহামারী আসবে না তার তো কোনো গ্যারান্টি নাই। আসলে আমাদের হাতে কোনো সমাধান নাই, আমাদেরকে আবার ওখানে যেতে হবে। পরিবেশ বাঁচাতে স্যার এবং আপনি যেটা বলছেন, গাছ একটা বড় ভূমিকা রাখবে, কিন্তু সেই সঙ্গে দুর্বিষহ ভূমিকা তো রাখছে অপরিকল্পিত নগরায়ন যেমন আছে। তারপরে আমি একটু জানতে চাই, আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের যে বর্জ্য ব্যবস্থাপনা, সেটা তো নদী ধ্বংস করছে, খাল বিল। সেইখানে যারা ইন্ডাস্ট্রির মালিক তাদেরকে কোন দায়িত্ব এবং দায়বদ্ধতার মধ্যে জবাবদিহিতার কাঠগড়ায় আনা উচিত এবং তাদেরকে আনা হয়েছে কিনা? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো যে দেশে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, সেটা হচ্ছে যে ইকোনমিক জোন তৈরি করা, হ্যাঁ, এক্সপোর্ট প্রসেসিং জোন তৈরি করা। তার মানে আপনি ইন্ডাস্ট্রিয়াল কাজগুলা, হ্যাঁ, পরিকল্পিতভাবে কোনো এক জায়গায় করবেন এবং সেখানে অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্টের
প্রপার ব্যবস্থা থাকবে এবং ট্রিটেড ওয়াটার ব্যবহার করা হবে। এই ধরনের কালচার আমাদের দেশে তৈরি হচ্ছে এবং বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বা বেবজা থেকে কিন্তু প্রচুর এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল সিটি, এমনকি বিসিক থেকেও ক্ষুদ্র শিল্পের জন্য তৈরি করা হচ্ছে। কিন্তু এর আগে যেই ইন্ডাস্ট্রিগুলো ইতিমধ্যে গড়ে উঠেছে যে অতটা পরিকল্পিতভাবে নয়, আমার যেখানে যোগাযোগ ব্যবস্থা কাছাকাছি সেখানেই গড়ে উঠেছে, অথবা ইন্ডাস্ট্রি শহরের পাশে গড়ে উঠেছে, এখন শহর সম্প্রসারিত হয়ে ইন্ডাস্ট্রির আশপাশে চলে আসছে। তো এইভাবে যে আমাদের বসবাস এবং শিল্প কারখানার যেই মিথস্ক্রিয়া তৈরি হয়ে যাচ্ছে এবং আমাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশ দূষণ হচ্ছে, এই থেকে খুব দ্রুত আমাদেরকে বের হয়ে আসতে হবে। ধরেন অথরিটি বা সরকারের ব্যবস্থা তো নিবেই, কিন্তু যারা করছেন ওনাদেরও তো সামাজিক দায়বদ্ধতা আছে। তো প্রত্যেকটা জায়গায় যদি আমরা পরিবেশের কথা চিন্তা করি, মানুষের কথা চিন্তা করি, দেশের কথা চিন্তা করি, তাহলে এই বিষয়গুলোতে আসলে আমূল পরিবর্তন আসার এখনই উপযুক্ত সময়। আমরা একে একে আমাদের বিভিন্ন ধরনের ঝুঁকি দেখছি। আজকে আমরা আলোচনা করছি তাপ নিয়ে, শহরের তাপ বেশি, তাপ তো সবসময়ই ছিল এবং তাপমাত্রার যেই বৃদ্ধি অল্প অল্প করে, এটাও কিন্তু আপনি 100-200 বছর আগের হিসাব করলেও কিন্তু দেখবেন যে তাপমাত্রার বৃদ্ধি কিন্তু একটা চলমান প্রক্রিয়া। তো এই দীর্ঘ সময় যাবৎ যে হয় বা আমাদের জন্য অসহনীয় হয়ে ওঠে, সেখানে কিন্তু আমরা ব্যক্তি পর্যায়ের ভূমিকাও কিন্তু কম না। আপনি একটা বাড়িতে যখন এসি ব্যবহার করেন, তখন কিন্তু তার পাশের বাড়ি যে এসি ব্যবহার করতে পারে না, তার তাপমাত্রাটা কিন্তু আপনি বাড়িয়ে দেন। ঠিক আছে? তো আমার দেশের জন্য কি উপযুক্ত? আমি তো আগে ফ্যান ব্যবহার করতাম, গাছের বাতাসের উপর নির্ভর করতাম। এখন বদ্ধ জায়গাকে আমি বেশি পছন্দ করি, দিনের বেলা আলো জ্বালিয়ে রাখতে, এসি চালিয়ে রাখতে, ধুলাবালি মুক্ত একটা পরিবেশ পছন্দ করি। আবার একই দিকে অন্য চিত্র আছে যে ধুলাবালির মধ্যে কাজ করে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ আমার দেশের জন্যই কাজ করছে। তো এই যে বৈষম্য, এই বৈষম্যগুলো কিন্তু আমাদেরই তৈরি। তো আপনি বলছিলেন যে ইন্ডাস্ট্রিগুলোকে আমাদের কি করা উচিত? অবশ্যই ইন্ডাস্ট্রিগুলোকে তার যথাযথ জায়গায় স্থানান্তর করা উচিত। এটার জন্য যেভাবেই পদক্ষেপ নেওয়া দরকার সেভাবেই নিতে হবে। এবং আমরা যেটা বলছি যে আমাদের গাছপালা কম, আমাদের জলাশয় কম, মাঠ কম, পার্ক কম, এই প্রত্যেকটা জিনিস কিন্তু শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হয়। তো আমরা যদি এখন থেকে শুরু করি ইন্ডাস্ট্রিগুলোকে তার যথাযথ জায়গায় উপযুক্ত ইনসেন্টিভের মাধ্যমে প্রণোদনা দিয়ে যদি আমরা সরাতে পারি, তাহলে কিন্তু এই যে আমাদের যেই মাঠের জায়গা, পার্কের জায়গা, জলাশয়ের জায়গা, বৃক্ষরোপণের জায়গা কিন্তু আমাদের সংস্থান করা সম্ভব। আরেকটা যে জায়গা, ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে, আমরা যদি বলি নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, মানিকগঞ্জ, রাস্তার দুপাশেই কিন্তু আপনারাও দেখেন, আমরাও দেখি ইটভাটা, একদম ধোঁয়া উঠছে। এই ইটভাটা এবং এই শহরগুলো, সিটি কর্পোরেশন এলাকাগুলোতে ঢুকতেই আরও দেখা যায় রাস্তার দুপাশে পাহাড় সমান ময়লা উঁচু হয়ে আছে। তো এই ময়লা কি রাস্তার উপরেই থাকে? না, এটা তো ধরেন আমাদের সিটি কর্পোরেশনের ব্যর্থতা। কারণ ময়লাগুলো ধরেন এখানে 3-4 ধরনের ময়লা আছে, সলিড আছে, জুট দেখি কিসের কাপড় চোপড় ময়লা। আপনি ধরেন বিদেশে তো ময়লাগুলোকে ক্লাসিফাই করা হয়, কোনটা লোহা, কোনটা প্লাস্টিক, কোনটা আপনার কাপড় চোপড়, কোনটা লিকুইড, এইভাবে ভাগ করে সেভাবে ম্যানেজ করে নেচারে ফেলা হয় এবং সেখান থেকে যেটা রিসাইকেলের যোগ্য সেটা রিসাইকেল করতেছে। তাহলে এই চিন্তা ভাবনা তো আমাদের থাকার কথা ছিল, কিন্তু সেটা হয়তো আছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আর যেই কথাটা ভাই বললেন যে আমাদের পরিবেশেরও তো, আমার সুস্থ পরিবেশে থাকার অধিকার তো আমারও আছে। একজন শিল্পপতি, তার যেরকম শিল্প প্রতিষ্ঠান তৈরি করার অধিকার আছে, আমি শিল্পপতি না, আমি একটা সুস্থ পরিবেশে থাকার অধিকারও আমার আছে। তাই একজন শিল্প কারখানার মালিক আমার অধিকার তো সে ক্ষুণ্ণ করতে পারে না, তাই না? তো সেক্ষেত্রে ওনাকে তো এই জিনিসটা ওন করতে হবে যে আমার ব্যবসা আমি করব, কর্মসংস্থান করব, পাশাপাশি আমি পরিবেশটা ঠিক রাখবো। ইটভাটাগুলো কি রকম বিপর্যয় করছে? না, ইটভাটাগুলো এখন ধরেন এই যে আমাদের ডেভেলপমেন্ট, আমাদের যে বিল্ডিং স্ট্রাকচার ইত্যাদি সেগুলো হচ্ছে, ইট তো লাগবে। আপনি সেটাকে তো আপনি তো অস্বীকার করতে পারবেন না। এই ব্যাপারে আমার একটু বলার ছিল। না, আপনি অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, তাহলে সেটা আমার লাগবে, কিন্তু লাগলে সেটার বিকল্প এখন চিন্তা ভাবনা আসছে। আপনি ব্লক তৈরি করতে পারেন, ইকো ফ্রেন্ডলি যে জ্বালানি আছে সেটা আপনি ইউজ করতে পারেন, যতটুক মিনিমাইজ করা যায়। ডেভেলপমেন্টটাকে আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু আমাকে ইকো ফ্রেন্ডলি ডেভেলপমেন্টের দিকে যেতে হবে। তা না হলে
আমার পরিবেশ নষ্ট হবে। আর যে বিষয়টা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আসছে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, ওনাদেরকে সচেতন করতে হবে। সচেতন হচ্ছে না, তা না হলে যে গাইডলাইন পরিবেশে সেটা মেনে চলতেছে না, সেক্ষেত্রে এখন পলিউটার্স পে প্রিন্সিপাল, আপনি কতটুকু পলিউশন নেচারে ছাড়তে পারবেন, এটার জন্য একটা পারমিশন আছে। আরিফ সাহেব কিছু ছিল সেটা যদি না মানে, জি, তাহলে প্রতি টনের জন্য, প্রতি লিটারের জন্য ওনাকে জরিমানা করে দেন, মানে পেনাল্টি দিতে হবে। পেনাল্টি দিতে হবে। সেটা কি দিচ্ছে কেউ? আর দিচ্ছে না। এখন ধরেন এই যে কথাটা হচ্ছে শিফট করছেন আপনি ট্যানারি, হ্যাঁ, আমরা খবরে শুনি যে এই দলেশ্বরী আবার দূষিত হয়ে যাচ্ছে ট্যানারির কারণে। কেন? সেখানে যখন গেল, তাহলে বর্জ্য ব্যবস্থাপনা করা দরকার ছিল না, তো সেটা মনিটর করতেছে না কেন? সেখান থেকে আবার কেন দলেশ্বরীর মতো একটা ভায়াবল রিভারকে কেন আপনি আবার দূষিত? আমাদের ঢাকার অনেক নদী কিন্তু গার্মেন্টস শিল্পের জন্য রয়েছে। বংশাই নদী তার একটা উদাহরণ, যে ওটা বর্জ্য ব্যবস্থাপনার জন্য। তারপরে আমরা দেখি যে কি সব খাল নদীর পানি রঙিন হয়ে গেছে, মানে নিজের নদীর পানিটা দেখেন না আপনি। গাজীপুরের কথা যদি আপনি কল্পনা করেন, খাল বিল যত আছে, আপনি সেখানে তো একটু নিঃশ্বাস নেওয়ার জন্য যান, আর যে নিঃশ্বাসটা আপনি নেবেন সেটাই দূষিত। আপনি ধরেন হুমায়ুন আহমেদের বাড়িতে যান, যাওয়ার পথে যে ছোট বিলটা আছে, আপনি ওখানে দাঁড়াতে পারবেন না। তার মানে গাজীপুরের বাতাসে বিষ। তাহলে আপনি এগুলো তো আমরা ধরেন অনুমতি দিয়েছি, পরিবেশ ডিপার্টমেন্ট বলেন, সরকার বলেন, অনুমতি দিয়েছি, তারা পরিবেশের গাইডলাইন মেনে চলতেছে না, তাহলে মনিটরিং করতে হবে। তাহলে পলিউটার্স পে প্রিন্সিপাল অ্যাপ্লাই করে তাদেরকে ব্যবস্থা দেন। আমি স্যারেরই কথা থেকে আসি যে পলিউটার্স পে প্রিন্সিপালের জায়গা এই সিস্টেম চালু করে ইট ভাটা রাখার এখন সময় নাই। কারণ তো দেশে অলরেডি ইতিমধ্যে আইন পাস হয়েছে যে 25 সালের মধ্যে পোড়ামাটির ইট ব্যবহার বন্ধ করতে হবে, আর আমরা 24 সালে প্রায় মাঝামাঝি পর্যায়ে আছি। তো আর 1 বছরের মধ্যে আমার টোটালি পোড়ামাটির ইট ব্যবহার বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে হলে আপনার কি দরকার? বিকল্পও কিন্তু দেশে তৈরি হচ্ছে। এখন শুধু যথাযথ উদ্যোগের প্রয়োজন এই পোড়ামাটির ইট বানানো বন্ধ করা। এটা একদিকে যেমন পরিবেশের দূষণ করে, সেই সাথে আমাদের টপ সয়েল, মাটির উপরিভাগ যেভাবে ক্ষয় করে, এটা আমাদের জন্য দুই দিক থেকে আমাদের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তো এই টপ সয়েলের যেন নষ্ট না হয়, আমার ফসল উৎপাদন যেন ব্যাহত না হয়, সেই জন্য পোড়ামাটির ইট ব্যবহার খুব তাড়াতাড়ি বন্ধ করে, এবং যারা বন্ধ না করবে তাদেরকে জরিমানার ব্যবস্থা করা উচিত। খুব দ্রুত এটার পদক্ষেপ নেওয়া উচিত। একদিকে এটা পরিবেশ যেমন দূষিত করছে, সেই দিকে কিন্তু আমার মাটিরও দূষণ তৈরি করছে। তো আর এটার বিকল্প কিন্তু অনেক ধরনের ব্যবস্থা আছে, এবং ইতিমধ্যে এই টেকনোলজিগুলো আমাদের দেশে চলেও আসছে, এবং কিছু ব্যবস্থা ওই পোড়ামাটির ইটের চেয়েও কম দামে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সেগুলো কিন্তু পরিবেশ দূষণ করে না, পরিবেশ বান্ধব। আমাদের আলোচনাটা আজকে শেষ করে আনতে হবে স্যার। আপনার কাছে যে আমি শেষ করবো, আপনি একটু আগে আমি বলছিলাম, আপনি বলছিলেন যে গাজীপুরে তো যথেষ্ট সবুজ আছে, বনাঞ্চল আছে, কিন্তু সেখানে আমি যখন প্রাণ ভরে অক্সিজেন নিচ্ছি সেটা কিন্তু বিষ। কিন্তু গাজীপুরের বাতাসে বিষটা কেন? ওই যে সেখানে তো ধরেন নানা ধরনের ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ফ্যাক্টরি, অনেক কিছু আছে, কিন্তু আমরা যে গাইডলাইন মেনে ওনাদেরকে ইন্ডাস্ট্রি করার অনুমতি দিয়েছিলাম, ওনারা তো কেউ সেটা মানে না। তো সেটা মনিটরিং কিংবা জবাবদিহিতা না, সেটা জবাবদিহিতা তো করবে কনসার্ন ডিপার্টমেন্টের কাছে। তো ওনারা সেটা তদারকি করছে কিনা সেই প্রশ্ন। না হলে গাজীপুরের খালগুলোতে ময়লা কেন, গাজীপুরের বাতাসে বিষাক্ত গন্ধ কেন? তার মানে সেইটা মনিটরিং হচ্ছে না, সেটা অনুযায়ী ব্যবস্থা হচ্ছে না। যদি হতো তাহলে আমি গাজীপুর গিয়ে আনন্দ পেতাম। এখন গাজীপুর গেলে উল্টো, ইভেন ন্যাশনাল পার্কের পাশে দিয়ে রাজেন্দ্রপুরের ভিতর দিয়ে আপনি ঢুকেন, সেই খালটাও দেখবেন যে ময়লা পানিতে ভরা। আপনি একটু বালুকার দিকে যান, একটু ঢুকেন বামে, খালে মনে হয় যেন আলকাতরা আসতেছে। আবার হুমায়ুন আহমেদের বাড়ির দিকে যান, এই যে দুইটা বিল আছে সেখানে, মানে উপরে নিচে ওয়েটল্যান্ড আছে, আপনি পানির দিকে তাকাতে পারবেন না। এগুলো কি দেখার কেউ নাই? দেখার আছে, কিন্তু চোখ বন্ধ। কেন? চোখ খুলে দেখলে সমস্যা কোথায় স্যার? সমস্যা এই যে আমরা দেশটাকে ওন করি না। আমরা যেইখানে আছি, আমাকে দেশটাকে ওন করতে হবে, দেশটার পরিবেশটাকে ওন করতে হবে, এবং নিজের মনে করে এই দেশটাকে সুন্দর করে রাখতে হবে। সেই ফিলিংসটুকু মনে হচ্ছে আমাদের ভিতর কমে গেছে। তা না হলে আমাদের প্রত্যেকটা সেক্টরে তো লোক আছে, কিন্তু এর পরেও কিন্তু ঠিকমতো মনিটরিং হচ্ছে না কেন? সম্মানিত আলোচকরা যে সমস্ত কথা এখন বললেন, তারা নিশ্চয়ই আপনারা যারা যতজন দেখলেন তারা বুঝলেন যে আমরা আসলে যা পেয়েছিলাম এবং যা পাওয়ার মধ্যে আছি, এটা প্রতিনিয়ত আমরা ক্রমাগত ধ্বংসই করছি। এবং আমাদের আছে সব, ছিলই তো সব, নদী আছে, গাছ আছে, বনভূমি আছে, কিন্তু আমরা প্রতিদিন শিল্পায়ন বলি আর বাণিজ্যিক কারণে বলি, সবই ধ্বংস করে দিচ্ছি।
কিন্তু যেটুকু আছে সেটুকুও বাঁচানো সম্ভব, আর এটুকুর মধ্য দিয়েও ভালো থাকা সম্ভব। সম্মানিত আলোচক যারা বললেন, যদি এই মহাপরিকল্পনাগুলো আছে এবং সেগুলোকে যদি বাস্তবায়ন করা যায়, সবচেয়ে বড় কথা বাণিজ্যিকরণ হবে, শিল্পাঞ্চল বাড়বে, সব কিছুই বাড়বে, কিন্তু তাই বলে পরিবেশ আর প্রকৃতিকে ধ্বংস করে না। সুতরাং সময় হারিয়ে যায়নি। আমরা যেটা বলছিলাম স্যাররা, যে সবসময় 100 বছর আগেও কিন্তু এত তাপ ছিল, এবং আমি যেটা বলছিলাম স্যার 60 বছর 60 দশকে 70 দশক কিন্তু 45 ডিগ্রি ছিল, কিন্তু আপনি যেটা বলছিলেন যে সেটা এত দীর্ঘ ছিল না, হয়তো 2-3 দিন 3 দিন 4 দিন ছিল, কিন্তু এটা এখন দীর্ঘস্থায়ী একটা দীর্ঘ সময় ধরে হচ্ছে। এটাই একটা ক্ষতির কারণ। আর এটা কেন হচ্ছে সেই বিশদ ব্যাখ্যা সম্মানিত আলোচকগুলো দিলেন। এখন যথাযথ কর্তৃপক্ষ যদি কানেও না শোনেন, চোখেও না দেখেন, তাহলে সম্মানিত আলোচকরা তাদের দায়িত্ব বলে যাওয়া, তারা তো আর সব কিছু করে দিতে পারবে না। সুতরাং তারা তাদের জায়গা থেকে বলে গেলেন, করার জায়গাটা যারা নীতি নির্ধারক তাদের। নিশ্চয়ই আমাদের এই তাপ এটা তো প্রকৃতির উপরে কারোর হাত থাকে না, কিন্তু যখনই প্রকৃতির উপরে আমরা নিজেরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য হাত দিয়ে দিই, তখন কিন্তু এই দুরবস্থায় পড়তে হয়। সুতরাং কি করণীয় তারা বললেন, যারা শুনলেন তাদেরও তো কিছু করবার নাই, কিন্তু যাদের করবার আছে তারা যদি শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই তারা ব্যবস্থাটা গ্রহণ করবেন। আমি সময় ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। ভীষণ ভালো থাকবেন। আবারও আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ।